নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছে আজকের প্রতিবেদন। দেশের মানুষ গভীর কৌতূহল নিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল আজ আর.জি. কর মামলার শুনানির জন্য। শেষ হয়েছে শুনানি। বেশ কিছু নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন চিফ জাস্টিস ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের ডিভিশন বেঞ্চ। বেঞ্চের বাকি দুজন হলেন জাস্টিস জে.বি. পার্তিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্র। খুব দীর্ঘ শুনানি হয়েছে, অনেক দীর্ঘ তার অর্ডারও এসছে। আমরা শুধু মূল জায়গাগুলো, মুখ্য দিকগুলো আজকে শুনানির সেগুলোই দেখব। কলকাতা হাইকোর্টে যখন চলছে আর.জি. কর মামলা, তখন সুপ্রিম কোর্ট কেন স্বতঃপ্রণোদিত সুও মোটো মামলা করতে এগিয়ে এলো, এই নিয়ে শুধু আমার প্রশ্ন ছিল না। আমার চ্যানেলে আমি যে প্রশ্ন তো তুলেছিলাম তাই শুধু নয়, দেশের অন্যত্র বহু জায়গায় সংবাদ মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠেছিল এই নিয়ে। সে প্রশ্নের জবাব সরাসরি দেয়নি বটে সুপ্রিম কোর্ট, তবে কিঞ্চিত ঘুরিয়ে একটা জবাব দিয়েছে। বলেছে আর.জি. করের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, ব্রডার বা বৃহত্তর ও সিস্টেমেটিক বা পদ্ধতিগত সমস্যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত তিনি উল্লেখ করেছেন মুম্বাইয়ের অরুণা শানবাগ ধর্ষণের কথা। দর্শক, আপনাদের হয়তো মনে আছে আর.জি. কর কাণ্ড নিয়ে করা আমার আগের এপিসোডে এই অরুণা শানবাগের কথা আমি উল্লেখ করেছিলাম। আজকে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস তিনিও আর.জি. কর হত্যাকাণ্ড নিয়ে সে অরুণা শানবাগের কথাটি তিনি বলেছেন। যেসব কারণে এইসব ঘটনা ঘটে, সেই কারণের মূলে গিয়ে চিফ জাস্টিস বলেছেন যেসব কারণগুলোর জন্য এইসব ঘটনা ঘটে, সেই কারণের মূলে গিয়ে যথোচিত ব্যবস্থা নেয়ার উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যটাও আবার দেরি না করে যথাশীঘ্র সেই ব্যাপারটি করতে হবে, সেই ব্যবস্থা নিতে হবে, সেই গুরুত্বের কথা বলে তিনি বলেছেন যে আমি এইটা দি কান্ট্রি ক্যানট ওয়েট ফর অ্যানাদার মার্ডার অ্যান্ড রেপ কেস। সেই জন্যে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে অত্যন্ত জরুরিভাবে এইটা সুও মোটো এই মামলার কথা তিনি শুনতে চেয়েছেন, বিচার করতে চেয়েছেন। চন্দ্রচূড় সাহেব স্পষ্টভাবে বলেছেন ডাক্তাররা, বিশেষ করে ইন্টার্নরা, রেসিডেন্ট ডাক্তাররা এবং মহিলা চিকিৎসকরা, যাদের অনেক সময় একটানা 36 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, তারা হাসপাতালের চালু অব্যবস্থার শিকার হচ্ছে। প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার নেই, সুরক্ষা ব্যবস্থার যথাযথ নেই। এদিকে অবিলম্বে নজর দেওয়ার দরকার। সেই নজর কিভাবে দেয়া হবে তার স্পষ্ট গাইডলাইনও আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে। আমরা যাব সে আলোচনায়। তবে তার আগে আর.জি. করের ঘটনা নিয়ে সুপ্রিম আদালতের প্রধান বিচারপতি মুখ্যত এবং তার সঙ্গে তার সহযোগী অন্য 2 বিচারপতিও মাঝে মধ্যে যেসব মন্তব্য করেছেন সেগুলো আমরা বলবো। নিহত চিকিৎসকের মৃত্যুর পর যেভাবে পুরো কেস হ্যান্ডেল হয়েছে তা নিয়ে চূড়ান্ত সমালোচনা করেছেন বিচারপতিরা। কোন পথে ছিল, কোন বিষয়গুলোর উপরে ছিল সেই সমালোচনাগুলো? যেমন ভোর রাতে বা খুব ভোরে বোঝা গেল খুন হয়েছে, কিন্তু হাসপাতাল থেকে নিহতের পরিবারকে প্রথমে বলা হলো তার অসুস্থতার কথা, আবার তার একটু পরেই বলা হলো সুইসাইডের কথা। কেন এমন বলা হয়েছিল? কার নির্দেশে বলা হয়েছিল? খুন না বলে সুইসাইড কেন বলা হলো? পরিষ্কার তো বলা যেতে পারত যে সে মারা গেছে, আপনারা আসুন তাড়াতাড়ি। 2, নিহতের বাবা মাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হলো, মেয়ের দেহকে দেখতে দেয়া হলো না কেন? তার মা বলেছেন 3 ঘন্টা।
মেয়ের দেহ দেখতে দেয়া হয়নি। হাসপাতালে যখন ঘটনা ঘটেছে তখন পুলিশের উচিত ছিল, পুলিশের কাছে এফআইআর দায়ের করা উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের, কারণ ঘটনাটা ঘটেছে হাসপাতালে। হাসপাতালের তরফ থেকে সেটা না করা হয়ে পুলিশ সেটা তুলে নিয়ে গিয়ে সেটা তার একটা সাধারণ একটা করে দিত, আনন্যাচারাল ডেথ। সেটা কেন হলো? 4, কেন আনন্যাচারাল ডেথ হিসেবে এফআইআর হলো প্রথমে, এবং সেটা করতে এত দেরি হলো কেন? 5, মৃতদেহের সুরতহাল বা ময়না তদন্ত বা অটোপসি যাকে বলে, সেটা হয়েছে দুপুর 1:45 থেকে বিকেল 4টের মধ্যে। বাবা মার হাতে দেহ তুলে দেওয়া হলো রাত 8:30টায়, আর এফআইআর হয়েছে তারও 3 ঘন্টা পর। কেন এই অস্বাভাবিক বিলম্ব? এটা কি অপরাধ ধামাচাপা দেয়া বা কভার আপ করার উদ্দেশ্যে? অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকায় আদালত যে খুবই ক্ষুব্ধ সেটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বিচারপতিরা। তারা বলেছেন প্রিন্সিপাল কি করছিলেন, কেন তিনি হাসপাতালের তরফে এফআইআর করেননি, কেন তিনি অত দীর্ঘ সময়ে মেয়ের মৃতদেহ বাবা মাকে দেখতে দেননি, কেন তিনি ঘটনাস্থলে তার পরদিন যেখানে ঘটনা ঘটেছে সেখানে দেয়াল ভেঙে নতুন নির্মাণ করতে দিলেন কেন? কি ছিল তার উদ্দেশ্য? কভার আপ? কলকাতা পুলিশও সুপ্রিম আদালতের প্রবল সমালোচনার মুখে পড়েছে। পুলিশ তার নিজের বয়ানে বলেছে, আজকে সেখানে কথা শুনলাম হাইকোর্টে তারা বলেছিল 5,000 থেকে 7,000 লোক, আজকে আবার 5,000 থেকে 7,000 বলেনি। কপিল সিব্বাল বলেছেন 7,000 লোকের একটা মব এসে হামলা চালায়, সেই মবকে হাসপাতালে হাজির অল্প কিছু পুলিশ কর্মী, তারা সেটা সামলাতে পারেনি। এই প্রসঙ্গের উল্লেখ করে আদালত মন্তব্য করেছে 7,000 লোক জমায়েত হচ্ছে, তারা গাড়ি করে আসছে, ট্রাকে আসছে, লরিতে আসছে, অথচ পুলিশের ইন্টেলিজেন্স কিছু জানতে পারল না। এটা কি? ঘটনাস্থল ভবিষ্যৎ তদন্তের জন্য সুরক্ষিত রাখার দায়িত্ব পুলিশের। পুলিশ কি ভুলে গিয়েছিল সেটা? সে দায়িত্ব পালন করেনি কেন? পালন করেনি নাকি পালন করতে চায়নি? দিস ইজ শেম অন দ্য পার্ট অফ পুলিশ। আমার কথা নয়, কোর্টের কথা, আদালতের কথা। যে পুলিশ প্রতি পদে ব্যর্থ, সেই পুলিশ আবার নির্বিচারে পিসফুল ডেমনস্ট্রেটর যারা, তাদের উপর লাঠি চালিয়েছে। পুলিশের কাজে প্রচন্ড ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট আজ আরজি করে সুরক্ষার দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে তুলে দিয়েছে সিআইএসএফ এর হাতে। এখন থেকে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, তারা আরজি করে সুরক্ষা দেখবে। সর্বোচ্চ আদালতের সমালোচনার মুখে পড়েছে রাজ্য প্রশাসনও। আদালত প্রশ্ন তুলেছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? প্রিন্সিপাল চাকরি ছেড়ে দিলেন, অথচ তাকে কলকাতাতেই আর এক হাসপাতালে একই দায়িত্বে বসানো হলো। এটা শাস্তি না পুরস্কার? ইনি কি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি যে পদত্যাগের সঙ্গে সঙ্গে রাজ্য তাকে একই রকম দায়িত্ব দিয়ে দিল আরেকটি হাসপাতালে কলকাতার বুকে? হাঙ্গামা পাকিয়েছে রাম ও বাম, মানে পলিটিক্যাল পার্টিগুলো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। আজকে কপিল সিব্বাল তিনিও কিন্তু একই কথা বলেছেন যে পলিটিক্যাল পার্টিরা এসে হাঙ্গামা পাঠিয়েছিল, সে হাঙ্গামা করেছিল সেদিন রাত্রে আরজি করে। কিন্তু তার সে কথায় আদৌ কান দেয়নি আদালত, বরং বলেছে আগামী পরশুদিন অর্থাৎ 22শে আগস্টের মধ্যে হাসপাতালে ভ্যান্ডালিজম নিয়ে বিকৃত তদন্তের
বিস্তৃত তদন্তের রিপোর্ট আদালতে জমা করতে হবে। কবের মধ্যে? আজ 20 তারিখ, আগামী পরশুর মধ্যে। কি ব্যবস্থা, কি রিপোর্ট? বিস্তৃত রিপোর্ট জমা করতে হবে। আদালতের স্পষ্ট কথা, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। কোনো ওজোর আপত্তি দেখিয়ে রাজ্য সরকার সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। অপরাধ যেখানে ঘটেছে সেই জায়গা, অর্থাৎ প্লেস অফ ইনসিডেন্টস, সেই জায়গা সুরক্ষিত রাখার দায়িত্ব রাজ্য সরকারের। কেন সেই দায়িত্ব পালন করেনি রাজ্য? আদালত বলেছে, ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াই দ্য স্টেট ফেলড টু ডু সো। আদালতে একটু ভাবলেই বুঝতে পারবেন এটা আদালতে তারা যে রাজ্য ফেল করেনি, ইচ্ছা করে এইটা করা হয়েছিল, ইচ্ছা করে। দর্শক মনে রাখবেন, রাজ্য সরকারের ব্যর্থতাকে আরো কড়া ভাষায় এই ব্যাপারে সমালোচনা করেছিল কিন্তু কলকাতা হাইকোর্ট। এখনো পর্যন্ত সিবিআই এর ভূমিকার সমালোচনা করেনি সুপ্রিম কোর্ট। তবে সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন কি করেছে তারা এ পর্যন্ত, তার একটা স্ট্যাটাস রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের অধীনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি এবার থেকে সিবিআই কে কি সুপ্রিম কোর্ট তারা তাদের আওতায় নিলেন? তা কিন্তু বলা হয়নি। কলকাতা হাইকোর্টের অধীনে সিবিআই যেমন তদন্ত করছিল তেমনি করবে, সাধারণভাবে আমাদের বুদ্ধিতে তাই বলে। শুধু সর্বোচ্চ আদালত তারা একটা স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে। হাইকোর্টের ভূমিকা আগের মতোই থাকবে। এই আলোচনা শুরু করেছিলাম সুপ্রিম কোর্টের যে উদ্দেশ্যের কথা দিয়ে, সেখানে ফিরে এবার এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট। এবার বলি সেই পদক্ষেপটির কথা। শুধু কমিটি তৈরি করার কথা বলে থেমে থাকেনি সুপ্রিম কোর্ট, একেবারে তৈরি করে দিয়েছে একটি কমিটি, 10 সদস্যের একটি টাস্ক ফোর্স। সেখানে দেশের নামি দামি হাসপাতাল, এইমস দিল্লি, এইমস জয়পুর, তাদের সমস্ত ডাইরেক্টররা থাকবেন, আরো বহু বিখ্যাত এই ডাক্তারি লাইনের এবং প্রশাসনিক লাইনের তারা থাকবেন সেখানে। এর কাজ হলো কি, তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টেরও সেক্রেটারিরা থাকবেন। টু ডেভেলপ, এদের কাজ হলো টু ডেভেলপ অ্যান্ড রেকমেন্ড নেশন ওয়াইড সেফটি প্রোটোকলস ফর ডক্টরস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স। আগামী দিনে ডাক্তার এবং হেলথ ওয়ার্কার যারা ডাক্তারদের, তাদের সেফটি নিরাপত্তার জন্য, তাদের সুখ সুবিধার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যাবে তারা সেইটাই করবে, ঠিক করে দেবেন। এবং আগামী 3 সপ্তাহের মধ্যে এই কমিটিকে বলা হয়েছে একটি প্রিলিমিনারি একটা রিপোর্ট তাদের আদালতে জমা করতে। সবই তো হলো, কিন্তু সর্ষের মধ্যে যে ভূত থেকে গেল, সেই ভূত তাড়ানো না গেলে এই রাজ্য নামক এই রাজ্যের যে রোগীরা তারা সুস্থ হবে কি করে? সেটা তো বললেন না মহামান্য বিচারপতিরা। এই রাজ্যে আইনের শাসন বলে যে কিছু নেই, সেটা কি এখনো দেখতে পেলেন না? আজকেও দেখতে পেলেন না তারা? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পোস্টিং করে আরজিকরকে না হয় সামাল দিলেন, কিন্তু বাকি রাজ্য, পুরো রাজ্যটাই যে আরজিকর হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী যে পুরো রাজ্যে দেওয়ার কথা, তার জন্য দরকার সর্ষের ভিতর থেকে সেই ভূত, কিংবা আরো স্পষ্ট করে বলতে গেলে সর্ষের মধ্যে যে পেতনিটি রয়েছেন সেই তাকে তাড়ানো, সেইটাই তো দরকার। আর এর জন্যে পুরো রাজ্যের রিপোর্ট তো নেওয়ার দরকার নেই।
কেউ প্রশ্ন করতেই পারেন, শুধু একটা আরজি করে একটা ঘটনা ঘটেছে বলে এই রাজ্যের সরকারকে কি হটিয়ে দেওয়ার দরকার হয়ে গেল? আরে মশাই, একটা জিনিস মনে রাখবেন, হাঁড়িতে যখন চাল ফুটতে দেন না ভাত তৈরির জন্যে, তা ভাত হয়েছে কিনা ওই খুন্তির ডগায় একটা চালকে তুলে নিয়ে, একটা ওই ফুটন্ত ভাত থেকে একটাকে তুলে নিয়ে সেইটাকে দেখা হয়। একটা ভাত টিপলেই বোঝা যায় পুরো হাঁড়ির ভাত হয়েছে কিনা। তা একটা আরজিকর দেখলে বোঝা যায় এই পুরো রাজ্যের কি ছবি হয়েছে। সুতরাং রাজ্যের মানুষদের তারা দয়া করে তারা বলবে, বিচারপতিদের কাছে প্রার্থনা করবে, দয়া করে আপনারা একটু চোখটা ভালো করে খুলে দেখুন। আপনাদের কাছে তো পশ্চিমবঙ্গের সরকারের যথেষ্ট মামলা আছে, সেগুলো কি দেখায় কি জানায় সেগুলো একটু বিচার করে দেখবেন। রাজ্যের মানুষ অনেক আশা নিয়ে অপেক্ষা করবে আগামী বৃহস্পতিবারের দিকে। 23শে আগস্ট সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। ইতিমধ্যে এই প্রসঙ্গে আর একটি ছোট্ট সংবাদ দিয়ে দিই। পশ্চিমবঙ্গের রাজ্যপাল গতকাল না বোধহয় গত পরশু থেকে তিনি দিল্লিতে আছেন। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, মিটিং করেছেন। আজকে সকালে তিনি গিয়েছিলেন রাষ্ট্রপতি, আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করতে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনখড় সাহেবের সাথেও কথা হয়েছে তার। আমরা মনে করছি যে আরজি করের পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ প্রার্থনা করছে যে ভারত সরকার, মাননীয় রাষ্ট্রপতি এই রাজ্যের এই যে ভয়ঙ্কর একটি সরকার আছে, এই সরকারটিকে বরখাস্ত করে তার শাসনের মধ্যে নিয়ে আসবেন, এই আশা, এই প্রার্থনা বাংলার মানুষ করছে। আজকে রাজ্যপাল রাষ্ট্রপতি, মাননীয় রাজ্যপাল রাষ্ট্রপতিজির সঙ্গে দেখা করেছেন। আমার মনে হয় এইসব ব্যাপারগুলো নিয়েই যে আলোচনা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত আমরা অপেক্ষা করে থাকব আগামী দিনের। 23 আগস্ট সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি, তার আগে কিংবা তার পরে কি হয়, কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতি এই রাজ্যের সরকারের, এই রাজ্যে যে সরকারটি আছে তাদের উপরে কোনো ব্যবস্থা নেয় কিনা, সেটা আমরা খুব গভীর আগ্রহের সঙ্গে সেদিকগুলো দেখতে থাকব। নজর রাখবেন ক্যালকাটা ডায়ালগস চ্যানেলের প্রতিবেদনের দিকে। আজকের মতো আমরা এই বিষয়ে আপনাদেরকে সবসময় আপডেট দিয়ে যাব, খবর বিশ্লেষণ করে যাব। আজকের প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আমার এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।